নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে এবং শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই দুর্গা দেবীর চরণে প্রণাম জানাই। ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, কৌশম্বক্ষরিকে দেবী। শ্রী মার্কেন্ডীয় পুরাণ শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার বর্ণনা পাই আমরা। এখানে 13টা অধ্যায় আছে এবং পবিত্র গ্রন্থ হল শ্রী শ্রী চণ্ডী, মার্কেন্ডীয় পুরাণ থেকে এসেছে। তাহলে এখানে যে দেবী অশুভ শক্তি নিধনের কথা বলা হয়েছে চণ্ডীতে এবং করেছেন। প্রথম তো মধুকৈটব, বিষ্ণুর কর্ণমল থেকে তার উৎপত্তি, কিন্তু ভগবান বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন এবং তার নাভিকমল থেকে বসে আছেন কে? দেবব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু হলো পালনকর্তা, আর মহাদেব হলো সংহারকর্তা। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সংযোগে ত্রিনাথ। দেখবে অনেক বাড়িতে ত্রিনাথের পুজো হয়। ব্রহ্মা অর্থাৎ ত্রিশক্তি, সত্য তম রজ, তাই না? ত্রিনয়নী, মায়ের 3টে নয়ন। তাহলে এই সময়টা, অর্থাৎ এই যে সামনে ভাদ্র পূর্ণিমা 7ই সেপ্টেম্বর 2025 রবিবার, ঠিক তার পরের দিন থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষ কতদিন চলবে? 21শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ মহালয়া পর্যন্ত, এই 15টা দিন। অর্থাৎ পিতৃপক্ষ মানে আমাদের পূর্বপুরুষদের। এমনি তো আমি বলেছি বহুবার, কারণ আমার তিথি নিয়ে আলোচনা, পক্ষ নিয়ে আলোচনা, বার নিয়ে আলোচনা, গণ নিয়ে আলোচনা। আপনারা জানেন, সব জেনে গেছেন কিভাবে তিথির সৃষ্টি হয়। কত ডিগ্রি চন্দ্র থেকে সূর্যের 12 ডিগ্রি হলে একটা তিথি তৈরি হয়, 6 ডিগ্রি হলে একটা করণ তৈরি হয়। আমি বহুবার বলেছি। তাহলে সেই তিথি, এই তিথি হচ্ছে পিতৃপক্ষ, অর্থাৎ একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। তাহলে ভাদ্র পূর্ণিমার পর যে পক্ষটা পাচ্ছি আমরা কৃষ্ণপক্ষ বলি, তো তাই তো হওয়া উচিত। পূর্ণিমার পরে প্রতিপদ থেকে কৃষ্ণপক্ষ, কিন্তু আমরা সেটাকে বলবো পিতৃপক্ষ। পিতৃপক্ষ মানে আমার, কারণ জানবেন আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলেছি এর আগেও যে বিবাহ, উপনয়ন পৈতে কিংবা অন্নপ্রাশন, প্রত্যেকে দেখবে আভ্যুত্তিক বা নান্দীমুখের কথা বলা হয়েছে। এর মানে কি? পিতৃপুরুষদের জলদান। ওই জন্য মহাভারতে যে দাতা কর্ণ ছিল, তিনি স্বর্গে গিয়েও রেহাই পায়নি। মৃত্যুর পর আবার তাকে জন্ম নিতে পৃথিবীতে ফিরে আসতে হয়েছিল, কারণ সে অন্ন আর জল দান করেনি বলে। তাই আসছি সে প্রসঙ্গে, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বাবা? হ্যাঁ, আমি বেহালা তারাতলা থেকে বলছিলাম। বেহালা তারাতলা। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানো? বলো, তোমার জন্ম তারিখটা বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ, আমার নাম হচ্ছে সায়ন বক্সি। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 19/7, হ্যাঁ, 1988। সময় বলো। সকাল 10টা 50। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি কন্যা রাশি, কন্যা লগ্ন। কেমন? তাহলে এখানে 3টে নক্ষত্র আছে, 12, 13, 14।
কালপুরুষের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা, আর কন্যা রাশি হলো বুধের সক্রিয় ঘর, অ্যাক্টিভ হাউস, তাই না? আমরা কিন্তু দিনের 24 ঘন্টায় কিন্তু সক্রিয় থাকি না, তাই কি মানুষের কথা বলছি। ওই জন্য মানুষ দিনে জাগে, রাত্রে ঘুমোয়। দিনে আমরা কর্ম করি, কারণ বলুন তো রাত্রিটা যে নিষ্ক্রিয়। তাহলে গ্রহদের মধ্যেও আমি বোঝানোর খাতিরে বলছি, গ্রহদের মধ্যে সক্রিয় নিষ্ক্রিয় ঘর রয়েছে, দুটো ঘর। আচ্ছা, তোমার যেটা পাচ্ছি মঙ্গলের দোষ অর্থাৎ ভৌম দোষ একটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমার যেটা প্রশ্ন কর্মজীবন আর বিবাহিত জীবন বা বিয়ের জীবন, তাই তো? মানে বিগত 10 বছর ধরে আমি একটা মানসিক সমস্যায় ভুগছি বাবা। আচ্ছা, এবার বলি, আচ্ছা কাজকর্ম কি করছো? আমি প্রাইমারি স্কুল টিচার। আচ্ছা, এইবার দেখো কর্মক্ষেত্রে যা রোজগার পাতি করছো টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, তুলনামূলকভাবে সেভিংস কম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানসিক সমস্যার জন্য জানবে কোন গ্রহ? একটা শনি চন্দ্র, কারণ আমি এর আগে বলেছি বহুবার, যাদের এই যে মানসিক বিকার, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সমস্ত দেখে চন্দ্র হচ্ছে এক একটা রাশিতে 2.5 দিন করে থাকে। এই চন্দ্র যদি কোনোভাবে অশুভ গ্রহের সঙ্গে কানেক্ট করে এবং আমাদের নবতারা চক্র জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, পরম মিত্র, তাহলে যদি সেই চন্দ্র বদ নক্ষত্রের সঙ্গে কানেক্ট করে, বোঝাতে পারলাম? বা হ্যাঁ, চন্দ্র যদি প্রত্যরীর সঙ্গে কানেক্ট করে, তার কিন্তু মানসিক সমস্যা আসবে। এবং কোনো কিছু তুমি চাকরি করছো, কিছুতে শান্তি পাও না, দেখবেন একটা কিরকম যেন মনে হয় একটা ভয় ভীতি কাজ করে প্রচন্ড। মানে কর্মের জায়গায় সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, ইয়েস। এবং একা থাকলে মনে হবে অনেক বাজে বাজে স্বপ্ন দেখো, একদম মনে হয় যেন কেউ, আমি বোঝানোর খাতিরে বলছি, এরকম আমার কাছে বহু ক্লায়েন্ট এসেছিল, যেন মনে হচ্ছে কেউ তাকে তুলে নিয়ে যাচ্ছে, কেউ যেন চাদরটা ফেলে দিচ্ছে, একটা অশুভ শক্তি তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, শুধু মনে হয় যে জীবনটা বোধহয় আমার শেষ হয়ে গেল। তোমাকে নিয়ে এক কথায় বলতে পারি খিল্লি করছে। একদম একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাকে নিয়ে ওরা খিল্লি করছে, এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে তুমি বেরোতে চাও? একদম বাবা। যদি বেরোতে চাও তাহলে জ্যোতিষটাকে ওপর ভরসা করো এবং দৈব তন্ত্র আর আধ্যাত্মিকতা এই যে জিনিসটাকে ভরসা করো, দেখবে তুমি অনেক ভালো থাকবে। কারণ এই যে জ্যোতিষ আর এই দৈব আধ্যাত্মিকতা পুজো পাঠ, এগুলো বেদ থেকে এসছে, এগুলো আমার তৈরি করা নয় বা কোনো জ্যোতিষ তৈরি করা নয়। আমরা এটাকে রিসার্চ করি, অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, কেমন? তোমার এখানে আমি বলি, তোমার এখানে চন্দ্র দেখো, আমি বলি বদ নক্ষত্রে রয়েছে, তার সঙ্গে এই যে রাহুর দশা, এইটা কিন্তু তোমার মানসিক বিকার অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, চন্দ্রের সঙ্গে রাহু। বলো এবার তুমি একটু সাড়া দাও, কথাগুলো যে বললাম তুমি কি আমার সঙ্গে একমত? একদম একদম। কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে তো আমার কথা নড়বে না। 10 বছর ধরে সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, ওষুধগুলো খেয়ে খেয়ে কিন্তু কিছু উপকার না, ওষুধগুলো প্রথম কিছু উপকার দিয়েছে, পরে কিন্তু সেই উপকারটা পাচ্ছ না। না, পরে আর পাচ্ছি না। আমি দেখি, কিন্তু আমি নিশ্চয়ই সাইকিয়াট্রিস্ট দেখাও। কারণ আমি চিকিৎসকের বিরুদ্ধে করে কথা বলি না, আমি সমসময় বলি যে শরীরের যদি কিছু অসুবিধা হয় চিকিৎসকের পরামর্শ নেবে। আমি আবার বলছি, ওষুধ যেমন খাচ্ছ খাও, তার পাশাপাশি গ্রহ সংস্কারটা করাও, দেখবে অদ্ভুত একটা রেজাল্ট পাবে, ভালো ফলাফল পাবে। কারণ তুমি তো শান্তিতে পৃথিবীতে বাঁচতে এসেছো, আজকে তোমার শান্তি বিঘ্নিত হচ্ছে, সেই জায়গাটা তোমার তৈরি হয়ে যাবে। আমি বলছি গোপাল শাস্ত্রী, আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। ঠিক
আছে, আমি শিগগির এলে আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কথাগুলো তোমার মনের মতো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ একদম। ভালো থেকো, ভালো থেকো। ইয়েস, এই যে কেন মানসিক সমস্যা হয় মানুষের, কেন লোকে খিল্লি করে, কেন মজা করে, দেখবেন এক একটা যাদের মঙ্গল খুব স্ট্রং, মকরে মঙ্গল এবং তার সঙ্গে বৃহস্পতি রয়েছে, তাদের তাদের হয়তো এমন কিছু, তারা কোনোদিন হয়তো ঝুট ঝামেলা যায় না, মারামারি করে, কিন্তু তারা হাঁটা চলা করলে না, যত বড়ই মানে বদ শ্রেণীর লোক হোক না কেন, কিন্তু সে কিন্তু সামনে কথা বলতে পারে না। অর্থাৎ তাকে দেখে মনে হয় যেন রাসবাড়ি, অথচ সে কিন্তু বাড়িতে গেলে মাটির মানুষ। কেন হয়? কোন কানেকশন থাকলে, কোন শুভ সংযোগ থাকলে হয়, বুঝতে হবে। এই যে ছেলেটির দেখুন, আমি করণের কথা বলি না, এই যে করণের কথা আমি দেখেছেন তো, আমি অনুষ্ঠানে বলি, তাহলে এর দেখুন বালককরণ, অর্থাৎ এর মধ্যে ম্যাচুরিটি বা একটা মানুষকে দেখে ভারী কি, বা মানুষ দেখে যে একটা ভয় পাওয়া, সেই ব্যাপারটা আসছে না, কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। তার সঙ্গে দেখুন, কারণ আমি দেখুন কি সুন্দর জ্যোতিষটা তৈরি করে গেছে, কি ব্যাপার। আরেকটা দেখুন, পূর্ণা তিথিতে জন্ম। তিথির যে শ্রেণী, 5টা শ্রেণী আমি আগে বলেছিলাম, নন্দা তিথি, ভদ্রা তিথি, জয়া তিথি, এগুলো সব শ্রেণী, কিন্তু আর কি রিক্তা শ্রেণীর মতো তিথি, আর একটা হচ্ছে পূর্ণা। পূর্ণা তিথিতে জন্ম হলে তার মধ্যে কিছু কোয়ালিটি থাকে, না হলে আজকে এই প্রাইমারি স্কুলের টিচার কিন্তু সে হতে পারতো না। কিন্তু তার পুরো ভাবধারা, তার পূর্ণতা কোথাও গিয়ে পাচ্ছে না। তাহলে আমার কাজ কি? জ্যোতিষ তো সবাই করে, কিন্তু আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, আমার কাজ হলো সেই জুয়েল রত্নগুলোকে বার করে আনা। কারণ বহু মানুষের মধ্যে ভিতরে একটা সুন্দর সত্তা রয়েছে। আমার যে গণনা, আমার যে হিসেব, আমার নিকেশ, তাকে কিন্তু সেই জায়গাটা বার করে আনা। আজকে দেখুন কর্মক্ষেত্রে লোকে একে খিল্লি করছে, এর কিন্তু ভালো লাগছে না। সবাই যদি এরকম হয়, এরকম বহুজন কিন্তু সাফার করে। তাহলে সেই জায়গা থেকে সে তার যে শারীরিক গঠন, মানসিক গঠন, কথা বলা ধারণ থেকে লোকে কিন্তু খিল্লি করার সুযোগ পায়। সেই জায়গাটাকে কিন্তু দেখতে হবে, কোন কানেকশনটা আছে আমার, সেই জায়গাটাকে যদি বুস্ট আপ করতে পারি, ও কিন্তু আবার এই ছেলেটি নতুনভাবে একটা জায়গায় কিন্তু চলে আসবে। এই জাতক, এরকম বহুজনকে এরকম এনেছি, তাকে প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলে, প্রপার ট্র্যাকে আমি ফিরিয়ে এনেছি। সম্ভব, জ্যোতিষশাস্ত্রের যদি সহযোগিতা নেওয়া যায়। কারণ আগাম তো আমাকে বলে দিতে পারছে, আমি যদি আগামী দিন কি হচ্ছে জানতে পারি। আজকে যদি যারা ধরুন রক্ত পরীক্ষা করেনি, সে জানে না শরীরে তার কী রোগ, কিন্তু সে অনেকে দেখবেন বছরে বছরে একটা রুটিন কিন্তু চেক আপ করায়। সে যদি জানতে পারে তার সুগার বর্ডার লাইন কি, কোলেস্টেরল লেভেল, যেটা লিপিড প্রোফাইল, একটা এইচডিএল, একটা এলডিএল আছে, এটা ডাক্তারবাবুরা ভালো জানেন, চিকিৎসকরা ভালো জানেন। তাহলে সে যদি বর্ডার লাইনে আছে, যখন জানতে পারলো, সে তখন স্নেহ জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, সেটা কিন্তু কমাতে শুরু করলো। কিন্তু সে যদি জানে না, সে তো খেয়েই যাবে, আরও বাড়তে থাকবে। তা ঠিক তেমনই জ্যোতিষটাও সেই জিনিস, আপনাকে আগাম সতর্ক করে দেয়। আপনি যদি জেনে ফেলেন আপনার ভবিষ্যৎ আগামী দিন কি হতে চলেছে, তাহলে আপনাকে কেউ টলাতে পারবে না। আমি বলছি গোপাল শাস্ত্রী। কেন আজকের ডেটে অ্যাস্ট্রোলজিটা একটা সায়েন্স, বিজ্ঞান, সেটাকে অনেকে বিকৃত করছে। আজকে সকালে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি তো সকালে বসি 9টা থেকে 12টা, আপনারা জানেন। একজন ক্লায়েন্ট এসছিল, কোনো একটা বাবাজির কাছে গেছিল, মানে তন্ত্র গোছের জ্যোতিষ সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই।
তা গেছিল, বলেছে মীন রাশি। তা ওখানে তো 25, 26, 27 মীন হচ্ছে কালপুরুষের 12তম ঘর, তাই তো? ন্যাচারাল জোডিয়াকের 12তম ঘর হলো মীন। তা তাকে বলেছে 7.5 না কাটালে আপনার কিছু উন্নতি হবে না। তা সে তখন দেখিয়েছে এবং সে তাকে মানে করাবেই এমত অবস্থায় বলে আপনার অনুষ্ঠান দেখি, আপনি বলেন যে এর মধ্যে আরো গণনা আছে, ক্যালকুলেটিভ পার্টটাকে আপনি বলেন। তাই আপনাকে একবার দেখিয়ে নি, নেই আমার ওখানে কিছু টাকা ফিস গেছে, আর একবার দেখিয়ে নি, তারপর তো সমস্যা আছে, করাতে হবে। তখন আমি দেখলাম যে তার যে নবতারা চক্র, যে 9টা তারা আছে, এক একটা তারায় 3টে করে নক্ষত্র থাকে, 3টে করে নক্ষত্র মিলে একটা করে তারা তৈরি হয়। তাহলে 9টা তারা, তার 9কে যদি 3 দিয়ে গুণ করি 27টা নক্ষত্র বেরোয়, জন্ম নক্ষত্রদের বিচার। আমি বললাম আপনি কিছু ওয়েট করে যান, কারণ আপনার যে এখন দেখতে পাচ্ছি সম্পদ নক্ষত্রে রয়েছে, নক্ষত্রটা সম্পদ রয়েছে। এই শনির 7.5তেই আপনার কিন্তু খুব ভালো সুযোগ আসছে। এখনও তো মনোকষ্ট পাচ্ছেন, না শাস্ত্রীজি খুব ডিস্টার্বের মধ্যে যাচ্ছি, আমি ওয়েট করে যান, কারণ আপনার সম্পদ নক্ষত্রে রয়েছে শনিদেব, এবং সেই হিসেবে কিন্তু আপনার ভালো টাইম আসছে। তাহলে এই যে ক্যালকুলেটিভ পার্টটা, আমি যে প্রথমেই তাকে বলি যে আপনার মীন রাশি, আপনার 7.5 আপনি কিছু করতে পারবেন না, সে তো সত্যি পারবে না। আর এটা কাকতালীয় না, এটা সত্যি ঘটনা। তার নবতারা চক্রে তার সম্পদের জায়গা, সম্পদ মানে ওয়েলথ। এই যে বিচার, এই যে টুকরো টুকরো করে বিচার করলে, কারণ অবকাহারা চক্র এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা বেসিক পার্ট অফ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষের একটা মূল ভিত্তি হচ্ছে অবকাহারা চক্র। অনেকে জানি আমাকে ফোন করার চেষ্টা করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ফোন এখন বেশি নেব না, কারণ সামনে নবরাত্রি এবং মহালয়াতে বিশেষ পুজো, দেবীপক্ষের সূচনা। এই মহালয়ার দিন আমি কিন্তু বিশেষ পুজো পাঠ করছি, কারণ এই সময় যে কোনো রত্ন, যে কোনো এখন যদি তৈরি করে দিই, কারণ অনেকে কিন্তু করিয়ে নিয়ে যাচ্ছে, এই নবরাত্রিতে কিন্তু সেটা আরও বেশি ফলদায়ী হয়ে যাবে, সেটা অনেক বেশি অথেন্টিক, মানে খুব কার্যকারী হবে। আমি ওই জন্য যে টেলিফোন অপারেটরকে আপনারা কিন্তু দয়া করে ফোন করার চেষ্টা করবেন না, ফোন কিন্তু আমি কম নেব, কারণ আমার আলোচনা এখন হচ্ছে আমার খুব কাজের চাপ। অযথা আপনাদের বলি, যাদের যদি সমস্যা থেকে থাকে, মনে করছেন সমস্যা থেকে বেরোবো, তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যদি নিছক ভাগ্য বিচার করবে বলে মনে হয়, তাহলে যান, অনেক জ্যোতিষ আছে, আপনি ফোন করুন। দেখুন বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম আছে, তাদের ফোন করুন। আমি এখন বেশি ফোন নিতে পারবো না, কারণ আমি এই 9টা দিনকে, 9টা রাতকে আমি কাজে লাগাবো। নবরাত্রি মানে কি? 9টা রাত, নবদুর্গার পুজো, দেবীপক্ষ মানে 22 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আমার মন্দিরে, ইচ্ছাময় কালীবাড়িতে, এবং আমি নিজের হাতে করব। আপনারা এসে দেখবেন কোনো ঠাকুর মশাই নেই। হ্যাঁ, আমি যখন বাইরে যাই তখন তিনি পুজো করেন, কিন্তু আমি থাকাকালীন আপনারা নিজের চোখে দেখবেন আমি নিজে দায়িত্ব নিয়ে কাজগুলো করি। কারণ আমার কারোর জিনিস মনোপুত হয় না। অনেকে দেখবেন নিজে রান্না করে, মানে আমি অনেক মায়েরা, মহিলাদের ক্ষেত্রে বলছি, তারা নিজের রান্না ছাড়া তার পরিবারের লোকজন খেতে চায় না। তিনি হয়তো অসুস্থ হলে অনেকে রান্নার লোক তো, মানে যারা রান্নার কাজ করেন, তাদের হাতে রান্না ভালো লাগে না। সেই বলে না, মায়ের হাতের পাতলা ঝোলও যেন মনে অমৃত মনে হয়। মায়ের হাতের পাতলা ঝোল, চারাপোনার ঝোল ঝিঙে দিয়ে অমৃত মনে হয়। আর রান্নার লোক তেল দিয়ে মশলা রগরগে করলে সেটা ভালো লাগে না। হয়তো অনেক এরকম অনেকে ফেস করেন তো। হ্যাঁ, অনেকের উপায় থাকে না, খেতে হয়। আমি সেটা নিয়ে কোনো, আমি বলছি নিশ্চয়ই আমি বোঝানো, আমি সব কিছু বোঝানোর খাতিরে বলছি। কারণ আমার এই সময়টা
আমার গুরুত্বপূর্ণ সময় 9টা রাত, তাই তো নবরাত্রি, রাতের কথাও বলা হয়েছে। এই ভাদ্র পূর্ণিমার পর থেকে পিতৃপক্ষ শেষ হবে, 15 দিন শুরু হয়ে যাবে আমার মহাসমারোহে। আরে এই জন্য অনেকে, যেমন একজনকে পান্না নিতে বলেছিলাম, অর্ডার দিয়ে গেছে। তাকে বলেছিলাম মানে লেখা, সে বললো যে আপনি এটা এটা করে রাখুন, শোধন করে, বলছে নবরাত্রিতে এটা আমি ধারণ করব। কারণ এই সময় যদি ধারণ করা যায়, মন্ত্র জপ করা যে কোনো জিনিস অত্যন্ত শুভ হয়। কারণ এই সময় মা দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন। আমাদের যত অশুভ শক্তি, অশুভ জায়গা থেকে তিনি আমাদের উদ্ধার করেন। তিথির একটা তো ক্ষমতা রয়েছে। ওই যে তিথি, এই যে চাঁদ থেকে সূর্যের 12 ডিগ্রি অবস্থানে তিথি হয়। দেখবেন পুজো কোনো বছর 15 দিন এগিয়ে আসে, আবার আবার কিছুদিন পিছিয়ে যায়। এটা তিথির ওপর নির্ভর করে। আমরা পাঁজি পুঁথি ঘেঁটে শাস্ত্রকারা বার করেছে, এমনি এমনি নয়। দেখবেন অনেকের, দেখবেন যাদের মা বাবা বা প্রিয়জন গত হয়েছে, তাহলে 1 বছর পর বাৎসরিক কাজ করতে হয়, হয় কি হয় না? তাহলে আমরা সেই দেখবেন সেই ডেটটাতে কিন্তু করি না। ধরা যাক কারোর প্রিয়জন 25শে আগস্ট গত হয়েছে, আমি বোঝানোর খাতিরে বলছি, কিন্তু তার পরের বছর গিয়ে 25শে আগস্ট কিন্তু হয় না। সেই যে বাৎসরিক কাজটা কিসের উপর নির্ভর করে? সেটা চান্দ্র মাসের উপর। এই যে হিসেবটাই তিথির হিসেব। সেদিন ঠাকুরমশাই এক জায়গায় আমাকে, আমার একটা ক্লায়েন্টকে বলেছে, সে তিনি পুজো আর্চা করেন, মানে যেদিন করে সেদিনই হবে। তার মানে তিনি জানেন না যে চান্দ্র মাসে ওই তিথি কি, গত বছর কি তিথি ছিল, সপ্তমী তিথি। আমি বোঝানোর খাতিরে বলছি। এবং চান্দ্র মাস কি ছিল সেটার উপর নির্ভর করে এবারে হিসেব হবে। ওই ডেট পড়বে না, অনেক সময় পড়ে না, হয় কিছুদিন পিছিয়ে আসে, কিছুদিন এগিয়ে যায়, এই তো ব্যাপার। তাহলে আমি বলি সেই জায়গাটাকে আপনার নিরূপণ করুন, ভালো হবে। আমি এই কদিন এই পুজো পর্যন্ত টেলিফোন কম নেব। যারা মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইনে ডিটেলসে বিচার করতে পারেন, সেটা অবশ্যই চার্জেবল। মন দিয়ে শুনে নিন, কারণ বলে লাভ নেই। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমি রাগ ঢাক গুড় করে কথা বলা পছন্দ করি না। ওই আপনাকে বলবো একরকম, এখানে চেম্বারে গেলে আর এক রকম, ফোনে আর এক রকম, নেভার। পরিষ্কার কথা বলবো, দরকার পড়লে 2-1 জায়গায় ঘুরে আমার কাছে আসুন, আমার কোনো ব্যাপার নেই যে আমার অনুষ্ঠান শুনে আসতাম। কারণ আমার যা ক্লায়েন্ট, তারা ঠিক আছে হাজির হয়ে গেছে অলরেডি। আমার কিন্তু মহালয়ার কাজ নেওয়া শুরু হয়ে গেছে। মহালয়ার যে পবিত্র দিন, এতে কাজ নেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? বরানগর থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ছেলের নাম? দেবাশিস সরকার। দেবাশিস। ওর জন্ম তারিখটা বলো। 24/12/2009। সময় বলো। সময় ভোর 5টা 15, সকাল ভোর 5টা 15। জন্মস্থান কোথায়? আজিকর। আর বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। আচ্ছা আচ্ছা, ওর হচ্ছে কুম্ভ লগ্ন। এখানে কালপুরুষের বা ন্যাচারাল জোডিয়াকের 11তম ঘর বা 11 নম্বর হাউস, ঠিক আছে? এখানে 23, 24, 25 তিনটে নক্ষত্র রয়েছে। তাহলে চন্দ্র কি নক্ষত্র পেয়েছে? পূর্ব ভাদ্রপদ। তাহলে কার নক্ষত্র? তাহলে বৃহস্পতির নক্ষত্র পেয়েছে, ঠিক আছে? এইবার পূর্ব ভাদ্রপদ যে বৃহস্পতির নক্ষত্র, ঠিক আছে, অর্থাৎ 25 নম্বর। আচ্ছা, এইবার ওর যারা পড়াশুনো নিয়ে প্রশ্ন আছে, তাই তো? আচ্ছা, পড়াশুনোর ক্ষেত্রে বলি, ওর এখানে মাধ্যমিক দিয়েছে, মানে সেকেন্ডারি পাস করে গেছে? না, মাধ্যমিক দেবে এবারে মানে এই 26-এ দেবে, 2026-এ, তাই তো? আচ্ছা, প্রথম কথা বলি, ওর মধ্যে সিলি মিস্টেক, এমনি কিন্তু ব্রেন ভালো হবে,
ওর মধ্যে কিন্তু সিলি মিস্টেক বা কিছু কিছু ভুলের দরুন ওর সমস্যা কিন্তু বাড়বে। হ্যাঁ ঠিক। অর্থাৎ পরীক্ষার খাতায় গিয়ে অনেকে কম পড়ে ভালো পারফরমেন্স দেখাতে পারে, অনেকে আবার সারাদিন পড়েও পারফরমেন্স দেখাতে পারে না। কারণ আমরা কি দেখব? রেজাল্ট, মার্কশিট, মানুষ তো এটাই দেখবে। তা সেই ক্ষেত্রে ও সেই নিরিখে আমি হিসেব, কারণ 10th হাউস থেকে আমরা মার্কশিট বা পরীক্ষার ফলাফল বিচার করি, তাহলে সেই পরীক্ষার ফলাফলের জায়গাটাতে ওর এখানে রবি রাহুগ্রস্ত, গ্রহণ দোষে আক্রান্ত, অর্থাৎ রাহু আর রবির সঙ্গে চালচলনগতভাবে সমস্যা দেখা যাচ্ছে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা কিন্তু পাচ্ছি আমি। এই জায়গাটাকে একটু ঠিক করা দরকার আছে, না নচেত ওর কিন্তু আগামী দিনও পিছিয়ে পড়বে। বলো। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, শরীর নিয়ে সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার। ওর শরীর স্বাস্থ্য, হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম ক্রিয়েট করছে? হ্যাঁ মানে শরীরে বলছি একটু ব্যথা, বেদনা, তারপরে ঠান্ডা লাগা, পেটের এইগুলো কিন্তু ও রাশিচক্রে ইন্ডিকেশন দিচ্ছে। ও রাশিচক্রে এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যালো, একটু রেসপন্স করো, সাড়া দাও। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। না, কারণ আমি ঠিকই বলি, আমার কথা হচ্ছে বেদ বাক্য। মাটি নড়বে তো কথা নড়বে না। তাহলে এই জায়গাটা, আচ্ছা ওর এখানে এবার বলি, ওর এখানে যেটা করণ হ্যালো, ওর যেটা এবার বলি কি তিথিতে জন্ম? ওর হচ্ছে সপ্তমী তিথি, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, অর্থাৎ এটা হচ্ছে ভদ্রা শ্রেণীভুক্ত। তিথিতে শ্রেণী রয়েছে তো ভদ্রা। আর বণিজকরণ, ওর কাজকর্মের ব্যাপারে কিন্তু ভালো উল্লেখযোগ্য সাফল্য রয়েছে, নরগণ। কিন্তু ওর সূর্য সিদ্ধান্ত যে যোগ, তাতে ব্যতিপাত যোগে জন্ম। আচ্ছা। এই ব্যতিপাত যোগের যাদের জন্ম হয় তাদের জীবনটা নানাভাবে ব্যতিব্যস্ত হয়, জীবনের মধ্যে খুব টানা পড়েন, ওঠা নামা কিন্তু চলতেই থাকে। এবার তুমি বলো, একটু বলো, যে কগুলো কথা বললাম তুমি একটু শেয়ার করো। হ্যাঁ ঠিকই বলেছেন স্যার। তাহলে আমি যখন ঠিকই বলেছি, তুমি এখান থেকে মানে সমস্যা কি পুষে রাখবে, না সমস্যাটাকে নির্মূল করার সর্বোত্তকরণের চেষ্টা করবে? না না আপনার কাছে যাবো আমি। না, আমার কাছে বলিনি, কিন্তু আমি একবারও বলেছি যে আমার কাছে এসো। আমি কি বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি প্রথমে বলি না তো। কারণ আমি তো জ্যোতিষ সাবজেক্টটা এক পৃষ্ঠ হলে জানি রে বাবা। সপ্তমী তিথিতে জন্ম, কারণ তিথি শ্রেণীর মালিক আছে, যেন পঞ্চমীর মালিককে নাগ, চতুর্থীর মালিককে গণেশজি, ষষ্ঠীর মালিক কার্তিক, এগুলো হিসেব আছে। নবমীর মালিককে নবদুর্গা, প্রত্যেকটা তিথির আলাদা আলাদা মালিক রয়েছে। এত যেমন নক্ষত্রের মালিক রয়েছে, তিথিদের তুমি মালিক রয়েছে তো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। আর আমার দেখুন লেখা আছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া সাফল্য পাওয়া যায়, অর্থাৎ ধারণ না করে শুভ ফল কিন্তু ফলে। অর্থাৎ এখন যারা আমার কাছ থেকে এই সমস্ত দৈব বস্তু নিয়েছেন, রাখছেন, এবং তার যে উপায় যদি নবরাত্রিতে করতে পারেন, এখন নিয়ে নিলেন এবং সেটা এখন থেকে শুরু করে দিন, সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। যে কোনো জিনিস, নতুন দোকান ঘর নির্মাণ, বাড়ি ক্রয়, কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা, নতুন কোনো গয়না পত্র তৈরি করেছেন, সেদিনকে বললেন, বা আগে পড়েছেন হয়তো, সেটিকে আবার ধুয়ে নিয়ে, মানে গঙ্গা জল ছিটিয়ে আবার যদি ধারণ করেন, অতীব শুভ, অতীব শুভ। কারণ এই যে দেবীপক্ষ, এর কোনো বিকল্প নেই, এটা এতটাই শক্তিশালী। যে কোনো জিনিস, নতুন যে কোনো বস্ত্র কেন পরে পুজোর সময়? নতুন বস্ত্র কেন আমরা পরি? নিছক ঠাকুর দেখতে যাব বলে না,
যে কিছু পারছে না, আমি এরকমও দেখেছি, তা সে একটা লুঙ্গিও পর্যন্ত মহাষ্টমী দিন পরে, নতুন একটা সুতো। অর্থাৎ এই সময়টাতে যে যা আমরা করব, নতুন একটা পেন সেদিন সেই সময় যদি লিখি, সেই পেনটা সারা বছর আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে কাজ দিয়ে যাবে, অর্থাৎ ফল দিয়ে যাবে। এমনই গুণ, কারণ আকাশে বাতাসে সেই ধ্বনি শোনা যাচ্ছে, দেবী আসছেন, দেবী আসছেন, দেবী আসছেন, এবং আকাশ বাতাস মুখরিত হচ্ছে। যে শক্তির মধ্যে দিয়ে তিনি ক্রিয়াশীল রূপে বিভক্ত হন, সেই বাক বা সরস্বতী, তার স্থিতিকালোচিত শক্তি শ্রী বা লক্ষ্মী, আর সংহার কালে তার যে রূপ দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। ত্রিকাধারে ত্রিমাতৃমূর্তির আরাধনায় হলো দুর্গোৎসব। লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী নিয়ে হচ্ছে দুর্গোৎসব। আপনারা বলবেন তাহলে গণেশ আর কার্তিক কোথায় গেল? আমি বলছি ত্রিমাতৃমূর্তির আরাধনায় ধরণী প্রাণবন্ত হয়ে যায়, চতুর্বর্গ ফল লাভ হয়। শ্রী শ্রী চণ্ডীতে পরিষ্কার করে বলা হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি নিউ টাউন থেকে বলছি। নিউ টাউন, আচ্ছা, রাজারহাট। হ্যাঁ। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলো, তোমার নামটা যদি বলো। আমার নাম লালটু গাইন। লালটু, তোমার জন্ম তারিখটা? 7/2/1987। 7/2/1987। সময়? সময় 8টা 15 সকালবেলা। অনুষ্ঠানটা দেখছো প্রথম থেকে আজকে? হ্যাঁ 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 হ্যাঁ। কেমন লাগছে অনুষ্ঠান? খুব সুন্দর লাগে বাবা। আচ্ছা, জন্মবার হচ্ছে শনিবার, ঠিক আছে? শনিবার জন্য। আচ্ছা, তোমার রাশি হচ্ছে বৃষ রাশি এবং মীন লগ্ন। হ্যাঁ। বৃষ রাশির এখানে কালপুরুষের দ্বিতীয় ঘর, অর্থাৎ সেকেন্ড হাউস। এখানে 3টে নক্ষত্র রাখা হয়েছে, মহর্ষিরা রেখে গেছেন 3, 4, 5, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। এবার দেখো, চন্দ্র পেয়েছে রোহিণী, নিজের নক্ষত্র, 4 নম্বর নক্ষত্র। চন্দ্রের 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে রোহিণী 4 নম্বর, 13 নম্বর হচ্ছে হস্তা, আর 22 নম্বর হচ্ছে শ্রবণা। বুঝতে পারলে? হ্যাঁ। এই 3টে নক্ষত্র চন্দ্রের জন্য আছে। তাহলে তোমার যেটা প্রশ্ন হবে আমি বলে দিই এখন, কর্ম আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ 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 বাবা। আচ্ছা, এইবার বলি, তোমার কর্মের লর্ড হচ্ছে কে? সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি নিজের ঘরে বসে আছে। কর্ম তোমার জ্ঞান প্রজ্ঞা দিয়ে তোমার কাজ হবে। বুঝতে পারলে? তোমার কোয়ালিটি বা জ্ঞান বা নলেজ বা উইজডমকে খাটিয়ে তুমি কাজ করবে। বলছি কোন লাইনে গেলে আমি আজকে জীবনে সাকসেস পাবো? এখন কি করছো? এখন ওই হচ্ছে আমার বাবা ঠিকাদারি কাজ করে, তো বাবার সঙ্গে ঠিকাদারি কাজ করে। হ্যাঁ, কিন্তু ঠিকাদারি কাজ করছো ঠিকই, কিন্তু এখানে পয়সা করি কিন্তু সেইভাবে চোখে দেখছো না, কারণ তোমার দ্বিতীয় স্থান পীড়িত। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখানে কিন্তু তোমার দ্বিতীয় স্থান। তুমি বলো না, তুমি যেভাবে খাটছো, পরিশ্রম করছো, সেই অনুপাতে টাকা আসছে, সেই একদমই না, কাজ একদম। তাহলে আরে তুমি আমাকে কি বলবে? তুমি রাজারহাট থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। 19 থেকে 20 হবে না আমার একটা কথা। হ্যাঁ বলো, বলো বাবা। বলছে কোন লাইনে গেলে আমার হচ্ছে আমি সাকসেস পাবো? দেখো, তোমার এখানে বলি, তুমি জ্ঞানকে অর্থাৎ তুমি যে কাজটা করছো সেটার ওপর ধ্যান দাও, ঠিক আছে? লেখাপড়ায় বাধা এসেছিল? হ্যালো, লেখাপড়া তো ঠিক মতো হয় না। হ্যাঁ দেখছি তো, লেখাপড়া হয়নি। আর একটা তোমার হতো কিছু ক্রিয়েটিভ লাইন, শিল্প, কলা, গান, বাজনা, আঁকা, অভিনয়, এখানে কিছু হতো।
এখানে কিন্তু ছোটবেলাতে তোমার ন্যাক ছিল, কিন্তু সেটা পূর্ণতা হয়নি। কেন হয়নি? তুমি দেখো তোমার এখানে যে তিথি, ওই যে বলছি অবকাহারা চক্র, সেখানে দেখো তোমার এখানে কৃষ্ণ নবমীতে জন্ম, এবং কৌলবকরণে যাদের জন্ম হয় 11টা করণ আছে, তার মধ্যে কৌলবকরণে জন্ম হয়, তার মধ্যে যথেষ্ট মানে তার মধ্যে যথেষ্ট চিন্তা বা একটা যোগ থাকা সত্ত্বেও তার সঠিক ইমপ্লিমেন্ট হয় না। এটা কৌলবকরণ ধর্ম। বলো। তাহলে কি বাবা আমি যে লাইনটা করছি ওই লাইনে? এই লাইনেই পড়ে থাকো, কিন্তু তার আগে আমি বলবো একটু তোমার একটা অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নিয়ে নাও, কারণ তোমার ছকটাকে আর একটু অ্যানালাইসিস করা দরকার আছে। এবারটা যদি বারো ধনগৌরী যন্ত্রম, এটা ঘরে স্থাপন করো। হ্যাঁ হ্যাঁ বাবা, কি বললেন? ধনগৌরী যন্ত্রম, এটা অত্যন্ত শক্তিশালী একটা যন্ত্রম, এবং দেবীপক্ষে কিন্তু এই যন্ত্রম কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এই যন্ত্রমকে ধারণ করো, অবশ্যই উপকার পাবে। ভালো থেকো। যাদের বিদ্যায় বাধা, এই 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 দেবীপক্ষে বা মহালয়ার অমাবস্যায় কি কি কাজ? বিদ্যায় বাধা, যাদের কর্মে বাধা, এই যে খেটে পরিশ্রম করেও টাকা চোখে দেখতে পাচ্ছেন না, টাকা পড়ে আছে, সেই টাকা উদ্ধার করতে গিয়ে মাথার ঘাম বা কপালের ঘাম পায়ে পড়ছে, প্রতিদিন দুশ্চিন্তা নিয়ে ভাত খেতে হচ্ছে, শান্তিতে ঘুম হচ্ছে না, ঘুম থেকে উঠলেই মাথায় চিন্তা, এই কি হবে, আজ কি হবে, আজকের দিনটা তো কাটলো, কালকে কি হবে। যাদের হওয়া কাজগুলো হয়ে যাওয়ার কথা একদম নাকের ডগা থেকে ফসকে যাচ্ছে, তাদের জন্য এই মহালয়ের অমাবস্যা যে বিশেষ প্রয়োগ অত্যন্ত ফলদায়ী। আর এখন যারা করে নেবে, এবং সেটা কিন্তু দেবীপক্ষে তার আরো বেশি ফল পাবে, কারণ এই সময়টার মানে মূল্য আমরা ভাষায় বলতে পারবো না। মানে আমি তো বলতে পারবো না, অনেকেই বলতে পারবে না। জপ ধ্যান তর্পণে দেবী এখানে জাগ্রত হয়, এবং আমাদের চৈতন্য দায়িনী মা মহামায়া, যার দ্বারা জগৎ আকৃষ্ট হয়, জগৎ যার দ্বারা মোহিত হয়, তার এতটাই শক্তি, তিনি শক্তির ভাণ্ডার, পরমেশ্বরী জগৎ জননী। দেবী দুর্গার আরাধনা করলে কি হয়? যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই নবমী, এই যে 9টা দিন 9টা রাত্রি, দিন কেন বলছি, মানে নবরাত্রি বলা হয়, কিন্তু আমরা তো এমনি কথায় কথায় বলি দিন, সেই জন্য বলছি কথাটা। এই 9টা রাত আমার নিজের দেখা, এমন অবস্থা হয়ে গেছিল যে যে দেবীকে একটা ফটোতে উনি পুজো করতেন, আমার একটা ক্লায়েন্ট, আজ থেকে 10 বছর আগের কথা বলছি। তা সেই পুজোটা করবার মতো, মানে উপচার মেনে করার মতো সেই পয়সাটুকু জোগাড় করা খুব চাপ হয়ে গেছিল, কিন্তু তিনি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে দেবীর আরাধনা করেছিলেন। আজ মানে কিছুদিনের মধ্যেই তার কিন্তু বিশাল উন্নতি। আমার তার ফোন নাম্বার আছে, আমি দেখিয়ে দিতে পারি। এই কিছুদিন আগে শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলেন, আমাকে বলে গেছেন, দেখবার মতো। বলে একদিন দেবীকে পুজো করতে গিয়ে আমার চিন্তা করতে হয়েছিল, আজ কিন্তু উনি ছাড়েননি। সুতরাং যে জেনেছে এই ব্রহ্মতত্ত্ব, সে কিন্তু এর মর্ম যে বুঝেছে, সে কিন্তু আর ছাড়বে না। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জয় মা দুর্গা। হ্যাঁ, জয় মাতা দুর্গা, জয় মা দুর্গা। দেবী দুর্গার আশীর্বাদী হাত প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক, খুব ভালো থাকুন। দেবী দুর্গা যেন আমার ভক্তদের অন্ততপক্ষে মঙ্গল করে, প্রত্যেকের মঙ্গল করুক, আমার ভক্তদের যেন স্পেশাল মঙ্গল করে, এটাই প্রার্থনা করো। বলো বাবা। আমার সম্বন্ধে জানতে চাইছি দাদা। আচ্ছা, কি নাম? পিন্টু নস্কর। জন্ম তারিখ? 23/9/97। সময়? 6টা
6:58। সকাল? হ্যাঁ সকাল না সন্ধে? সকাল। আচ্ছা, তার আগে বলি, আমার 9 দিন ব্যাপী সংকল্প যজ্ঞ হবে প্রত্যেকের নাম গোত্র দিয়ে। যারা যারা করাতে চাইছেন এই সংকল্প যজ্ঞ 9 দিন দেবী পক্ষে, তারা কিন্তু আগে থেকে যোগাযোগ করে নেবেন, কারণ না হলে কিন্তু আমি সময় পাবো না, প্রচন্ড কাজের চাপ। এই জন্য বলে দিলাম। তুমি কি করাতে চাইছো বাবা? হ্যাঁ ব্যাস, করবে। যে শুনবে কেউ না করবে না, কারণ দেবীর এমন মহিমা, এমন কৃপা, কারণ আমরা এটা তো লাভ করতে চাই। আচ্ছা, তোমার হচ্ছে মিথুন রাশি, কুণ্ডলা দুটোই বুধের ঘর, বুধ রাহুগ্রস্ত, তোমার স্নায়বিক দুর্বলতা থাকবে, মানসিক টেনশন, উদ্বেগ, এগুলো প্রচণ্ড বাড়বে, হুম, মানুষের জন্য করে সুনাম পাবে না, বদনামের ভাগীদার হবে। হুম, বুঝতে পারলে? বর্তমানে টাকা পয়সার ভীষণ মানে ক্রাইসিস চলছে, অর্থ কষ্ট চলছে, সেখান থেকে বেরোবার রাস্তা করতে হবে। হুম, শুক্র খুব ভালো আছে তোমার, তুমি কিন্তু মানুষের মন জয় করে নিতে পারো চট করে, কারণ তোমার এটা ক্যারেক্টার, তুমি চট করে মানুষের মন জয় করার মতো মন মানসিকতা রয়েছে। আর এদিকে বলি, তোমার হচ্ছে ভাবকরণ ঠিক আছে, দেবগণ, কিন্তু ব্যতিপাত যোগ, এই একটু আগে বললাম, যাদের ব্যতিপাত যোগে জন্ম হয় তাদের জীবন কিন্তু কখনো শান্তিপূর্ণ হয় না, শান্তির বড় অভাব, এটা ব্যতিপাত যোগের লক্ষণ। হুম, শান্তিতে থাকতে দেয় না, নানাভাবে তার জীবনকে নিয়ে যায়, এটা দেখেছি আমি। সুতরাং তুমি চেষ্টা করো এই নবরাত্রিতে মা দুর্গার, এই যে প্রথম দিন যেমন মা শৈলপুত্রীর পুজো, হুম, ঠিক আছে, দ্বিতীয় দিন অর্থাৎ দেবীপক্ষের দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণীর পুজো। হ্যালো। হ্যাঁ বলো বাবা। না সত্যি আমার আছে কিনা জিজ্ঞেস করছিলাম। শত্রু, তোমার প্রবল শত্রু, তোমার শত্রুরা শুধু সামনে নয়, তারা পিছনে থেকে ক্ষতি করছে, এবং এবং উগ্রতন্ত্র ক্রিয়ার মাধ্যমে, আমি তন্ত্রের অনেকগুলো ভাগ আছে, দৈবের অনেকগুলো ভাগ আছে, উগ্রতন্ত্র ক্রিয়ার দ্বারা তোমার ক্ষতি হচ্ছে। দেখো, আয় উন্নতি বাড়ছে না, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একটার পর একটা অঘটন লেগেই থাকছে শারীরিকভাবে। হ্যাঁ কি না বলবে? একদম একদম একদম। আমার কথা বলেছি না? হুম, বেদ বাক্য, মাটি নড়বে, কথা নড়বে না, ঠিক আছে? হ্যাঁ ভালো থেকো। শত্রু, যাদের শত্রু জ্বালায় যাও, তাই বলি এই দেবী পক্ষের প্রতিপদে হয় মা শৈলপুত্রীর পুজো। এই তিথি, ওই আবার দেখুন তিথি ঘুরিয়ে ফিরিয়ে, অবকাহারা চক্রে জ্যোতিষের। তাহলে কি দ্বিতীয়াতে মা ব্রহ্মচারিণী, তৃতীয়াতে মা চন্দ্রঘণ্টা দেবী, চতুর্থীতে মা কুষ্মাণ্ডা দেবী, দেবীপক্ষের পঞ্চমীতে মা স্কন্দমাতা দেবীর পুজো। মানে এই রূপটার পুজো করব। দেবী দুর্গা তো 9টা রূপ, নবদুর্গা। ষষ্ঠীর দিন মা কাত্যায়নীর পুজো, সেই গোপীরা করেছিল, বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে লাভের আশায় কাত্যায়নী ব্রত, এই কাত্যায়নী দেবী ষষ্ঠীর দিন। সপ্তমীর দিন কালরাত্রি দেবী, কালরাত্রি ভয়ঙ্কর তার রূপ। অষ্টমীর দিন মহাগৌরী দেবীর পুজো, আর মহানবমীর দিন সিদ্ধিদাত্রী, অর্থাৎ যে সকল বিষয় সিদ্ধি দান করে থাকেন তার পুজো, মানে তার আরাধনা। আমি প্রত্যেকে তো বলছি মূর্তি আনবেন না, ফটোতে, কারণ মা দুর্গার ফটো নিয়ে এমন বাঙালি বোধহয় কমই আছে। সেই ফটোতে রেখে পুজো পাঠ করুন, এবং একটু স্তবটা পাঠ করুন, একটু মালপোয়া ভোগ দিন, একটু ফল, একটু মিষ্টি, খুব সহজভাবে নিজের ঘরের যেমন ঠাকুরকে দেন ঠিক সেইভাবে আরাধনা করুন। আর সারাটা দিন মানে সারাটা বছর খুব শুভ ফলাফল পান। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আর সেই জন্য দেবী দুর্গার যে মন্ত্র সেটা পাঠ করব একটু। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই
সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।